ওয়াকফ বিল নিয়ে আপনি কি মালদায় এটা করেন? দেখুন, ওয়াকফ নিয়ে তো আমি আজকে থেকে নয়, আজকে নিয়ে ওয়াকফ নিয়ে অনেকের দরদ উতলে উঠেছে। ওয়াকফ আমি 2022 সালে বিধানসভায় চিৎকার করে বলেছিলাম, পশ্চিমবাংলার ওয়াকফ সম্পত্তির তথ্য দিন, কত টাকা ওয়াকফ এক বছরে আসে, এই ধরনের মর্মে প্রচুর কিছু বলেছি। তখনকার সবাই ঘুমাচ্ছিল। মানে ব্যাপারটা হচ্ছে, আপনাদের অন ক্যামেরা বলছি, যারা শুনছেন তাদেরকেও বলবো, ওই যখন মরে যাচ্ছে সেই সময় গঙ্গার দিকে পা করিয়ে, যখন মরে যাচ্ছে সেই সময় ফলের রস খাইয়ে কিচ্ছু লাভ হবে না। যখন সুস্থ সবল আছে আগে থেকে ভাবতে হবে। এই ওয়াকফ নিয়ে আজ থেকে এ নয়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওয়াকফ সম্পত্তিগুলোকে 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিচ্ছে। অনেকে দাদার কবরকে দেখুন 1 নম্বর খতিয়ানে ঢুকিয়ে দিয়েছে ওয়াকফ। কালকে ওটা একটা মদের, যদি সরকার ওই জায়গাটাকে কোনো মদ ফ্যাক্টরিকে দিয়ে দেয়, তাহলে তার দাদর কবরে কিন্তু মদের ফ্যাক্টরি হবে কবরের ওপরে। এটা আমি 2021-22 থেকে আমি পলিটিক্যালি বলছি, আর আমরা নন পলিটিক্যালি প্ল্যাটফর্ম থেকে দীর্ঘদিন ধরে বলে আসছি। আজকে অনেকে বলছে ওয়াকফ নিয়ে কী করছে। নওশাদ সিদ্দিকী দেয়া যেটা বিগত দিন থেকে বলছিল, যদি সাথ দিত আজকে এটা সাহস হতো না। পার্লামেন্টে যদি আমাদের আজ থেকে 10টা যদি পশ্চিমবাংলা থেকে এমপি পাঠাতে পারতাম, তাহলে ওয়াকফ বিল যখন সংশোধনী বিল প্লেস করেছিল না, যেটা হতো বুঝিয়ে দিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ভোট দিচ্ছেন আপনি রচনা ব্যানার্জিকে, আর আপনি ওয়াকফ বিল নিয়ে আন্দোলন তার কাছে আশা করবেন কি করে? ভোট দিচ্ছেন আপনি ফিরহাদ হাকিমের কাছ থেকে, যাদের নামে অভিযোগ আছে তারাই নাকি, ফিরহাদ হাকিম জাস্ট আমি বললাম, শাসকের অনেকের নামে অভিযোগ আছে, তারাই নাকি ওয়াকফ সম্পত্তি চুরি করে নিচ্ছে। তারা আবার ওয়াকফের জন্য কথা বলবে? এটাই তো ভাবা ভুল হচ্ছে। আজকে আমাদের আবারও ভাবতে হবে। আমি আবারও বলছি, আজকে ওয়াকফের জন্য আমরা ভাবছি, কালকে আগামী দিন মাদ্রাসা, মসজিদ, মন্দিরের জন্য আমাদের ভাবতে হবে। তারা ওটাকে ওরা দখল করে নেবে, ট্রাস্টের সম্পত্তি দখল করে নেবে, এনজিওর সম্পত্তি দখল করে নেবে, নিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেবে। এগুলো যদি বাঁচাতে চান, আসুন জনপ্রতিনিধি তৈরি করুন। যেখানে আইন তৈরি হবে সেখানে লোক পাঠাতে হবে, অন্যথায় কিচ্ছু লাভ হবে না। একটা পাঠিয়েছিল ভাঙর, একটাতেই বিধানসভা হিলে যাচ্ছে। যদি 10টা ভাঙর এরকমভাবে পাঠায়, 10 দিক থেকে ভাঙরের মতো, তাহলে পশ্চিমবাংলা বিধানসভা এবং দেশের আইনসভার মধ্যে যদি পাঠায়, তাহলে দুবার ভাববে কিছু পাস করাতে গেলে, যে না আছে 10টা আছে, বুঝে নেবে। আপনি যে রচনার কথা বললেন, তিনি খানাকুলে গিয়ে জল ভাবছেন। দেখুন, আমি একটা কথা বলি, আমি বলছি এটা নিয়ে ট্রোল করা ভুল হচ্ছে। এডুকেশন সব মানুষের সবটা জানা সম্ভব নয়। তবে হ্যাঁ, এটা সাথে বলবো, আমি একজন জনপ্রতিনিধি যেটা বলছে ভেবে চিনতে বলা দরকার। যেটা আমি বলবো ভেবে চিনতে। আমি এখানে বসে আমাকে এমন কোশ্চেনের সম্মুখীন হয়েছে, আমি জানি না ওনাকে কি বলেছি, আমি পরে জানিয়ে দেবো, নাম্বার নোট করেছি। কিন্তু ওটাকে নিয়ে ট্রোল করার থেকে আমি বলবো, তো ভোট দিয়ে পাঠিয়েছিলেন কেন? কিউসে কে হয়? লাস্ট প্রশ্ন, শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না, চাকরিজীবী মানুষ দিয়ে পাচ্ছে না, কিন্তু মুখ্যমন্ত্রী বলছে পশ্চিমবাংলায় টাকা নেই। কিন্তু এই পুজো উপলক্ষে ক্লাবে প্রায় 450 কোটির উপরে টাকা খরচা করছে মুখ্যমন্ত্রী। শুধু ক্লাবে কেন দেখছেন আপনি? পুজো উপলক্ষে খেলা মেলা করে হাজার হাজার কোটি টাকা একদিকে উড়িয়ে দিচ্ছে, আর চোরদেরকে বাঁচানোর জন্য, আমি অন ক্যামেরা বলছি, চাকরি চোর, হ্যান চোর, ত্যান চোর, এই চোরগুলোকে বাঁচানোর জন্য হাজার হাজার কোটি টাকার মামলা সুপ্রিম কোর্টে হচ্ছে, দামি দামি উকিলকে দিচ্ছে। এটা সরকার চলছে না, এটা সার্কাস চলছে। আমি আবারও রিপিট করছি, এটা সরকারও চলছে না, এটা সার্কাস চলছে। আর কপিল সিব্বল স্যারেরা, অভিষেক মনু সিংভি স্যারেরা একটা ভালো ক্লায়েন্ট পেয়ে গেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে। মানে এত দুর্নীতি করছে, আর বড় বড় লয়ার ধরছে, আর টাকা দিয়ে বাঁচার চেষ্টা করছে, মানে ওখানে অ্যাডভোকেট লাগিয়ে রাজ্যটাকে তো উচ্ছন্নে পাঠিয়ে দিয়েছে। 2011 সালের আগে এই রাজ্যের একজন মানুষের মাথা পিছু ঋণ ছিল এই 18-19 হাজার টাকা মতো, আর এখন মাথা পিছু ঋণ প্রায় 60,000 টাকা। ভাবতে পেরেছে? রাজ্য এগিয়ে যাচ্ছে, রাজ্য পিছিয়ে যাচ্ছে। আপনারা বলুন, এখানে যারা আছেন, আজ থেকে 10 বছর আগে তারা মাঠে ঘাটে যেখানেই থাকুন না কেন, যেটা শ্রম দিত, যে ইনকাম করতো, তার থেকে এখন বেশি শ্রম দিয়ে ইনকাম কম হচ্ছে। তাহলে রাজ্য এগিয়ে যাচ্ছে, রাজ্য পিছিয়ে যাচ্ছে, আর দেশও একইভাবে পিছিয়ে যাচ্ছে। ধর্মের নামে রাজনীতি করছে, বর্ণের নামে রাজনীতি করছে, হিংসার রাজনীতি করছে, শুধু ক্ষমতার মসনদে থাকবে বলে। আর জিগার কাণ্ডের পরে একাধিক দুর্নীতি সামনে আসে। মদন মিত্র বলছেন যে এসএসকেএম এবং বিভিন্ন জায়গায় ভুল দুর্নীতি, কি বলবেন? মদন মিত্র মহাশয় যে কথা বলছেন, ওনার বলার আগে আমি অনেক আগে বলেছি যে তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করেছে শুধু মাইন্ডকে ডাইভার্ট করার জন্য। কারণ কোনো একটা খুন হলে তাহলে স্বাভাবিকভাবে কি কারণে খুন হয়েছে, এই কারণটা মানুষ জানতে চাইতো। ওই কারণটা খুঁজতে গেলে দুর্নীতিগুলো বেরিয়ে যেত। সেই জন্য খুন করার পরে ধর্ষণ করিয়েছে, আমার যতটুকু উপলব্ধি,
যাতে করে মানুষ কি ভাবে যে ধর্ষণ করার পরে মানুষ খুন করে দিয়েছে, না কাউকে বলে দেয়, চাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু চাপা পড়েনি। বাংলার মানুষ যেভাবে জাগ্রত হয়েছে, একের পর এক দুর্নীতি বেরিয়ে আসছে। আপনাদের বলে রাখি, ইয়েতে কল্যাণীতেও একটা হসপিটাল আছে, ওখানেও থ্রেড কালচার চলছে। আমার কাছে খবর এসেছে, আমি ওখানকার প্রিন্সিপালকে 2-1 দিনের মধ্যে লেটার করছি। দাদা দেখবেন ওখানেও শুধু নয়, সমস্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যে ঘুম ধরে গিয়েছে, এক তিলোত্তম আমাদের দেখিয়ে দিয়েছে। এগুলো বন্ধ হওয়া দরকার। মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাক, এটা আমরা সকলে যেমন চাই, কিন্তু ব্যবস্থা করতে হবে সরকার। গত 2 দিন আগে দেখলাম যে স্বাস্থ্য ব্যবস্থার এত খারাপ হাল হয়েছে যে এক ব্যক্তিকে মারা যাননি, কিন্তু ডাক্তার বলে দিয়েছেন তিনি মারা গেছেন। হ্যাঁ, ওটা বিহারে শেরিফ নার্সিং হোম, সম্ভবত একটা জায়গার নাম বলেছে, বিহারের একটা নার্সিংহোমে ঘটনা ঘটেছে। ব্যক্তিটি শৌচাগারে সম্ভবত অজ্ঞান হোক বা হোক যে অবস্থা পড়ে গিয়েছিল, তো ডক্টররা ওকে মৃত বলে ঘোষণা করে দিয়েছিল। তারপরে আপনার পোস্টমর্টম করতে যখন যাই সেই রুমে উনি বেঁচে ফিরে আসেন। তো ব্যাপারটা হচ্ছে, সারা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাও কিন্তু চোখে আগুন দিয়ে দেখিয়ে দিচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ বললেও ভারত বিকশিত ভারত বলছে, কিন্তু গরিব মানুষরা যেখানে গিয়ে স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে সেই জায়গাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। একজন স্বাস্থ্যসাথীর কার্ডের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে, আর অন্যজন আয়ুষ্মান ভারতের নামে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করেছে। আমাদের স্বাস্থ্যসাথী কার্ডেরও দরকার নেই, আয়ুষ্মান ভারতেরও দরকার নেই। আমাদের দরকার প্রতিটা জেলায় একটা করে এইমস, নাহলে পিজি হসপিটালের মতো বড় বড় হসপিটাল, যেখানে সমস্ত ধরনের চিকিৎসা পাবে এবং গরিব মানুষরা সহজেই গিয়ে যেন অ্যাক্সেস হয়, কোনো দাদা দিদির কোনো সিন্ডিকেট না থাকে। সর্বশেষ প্রশ্ন, আপনি ভাঙড় কাঁটাগিয়ে এখানে এসেছেন, বিভিন্ন মানুষের অভিযোগ পাচ্ছেন, সবথেকে বেশি বড় অভিযোগটা আপনি দেখুন, দুটো অভিযোগ বেশি পেলাম। একটা হচ্ছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতার ক্ষেত্রে তারা অ্যাপ্লিকেশন করে জমা দেওয়ার পরে 4-5 বার 5-6 টাইমস তারা জমা দিয়েছে, কিন্তু পাচ্ছে না। দুর্ভাগ্যের বিষয়, এদের কাছে রিসিভ নাই। আমি তাদেরকে সুপরামর্শ দিয়েছি যে আপনারা আবার যে জমা দিয়ে রিসিপ্টটা নিন, বাকিটা আমি দেখছি। কারণ বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রী মহাশয়কে আমি প্রশ্ন করেছিলাম যে এমন অনেকে আছে যে আপনার বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গিয়েছে, বিধবা ভাতা বন্ধ হয়ে গেছে বা পাচ্ছে না। উনি বলেছিলেন যদি এই ধরনের কোনো কেস থেকে থাকে আমাকে জানাবেন, সেগুলো কন্টিনিউ হবে। তো আমি তো সেই ডকুমেন্টস কারোর হাত থেকে পেলাম না, কিন্তু অভিযোগ আমার কাছে করেছে। তো ডকুমেন্টসের অপেক্ষায় আছে, দিলে আমি মাননীয় মন্ত্রী মহাশয়কে সরাসরি দেবো। আশা করছি আমার ভাঙড়ের বিধানসভার কারোর সাথে ইনজাস্টিস হবে না, যেন প্রত্যেকে পায়। আপনাদের বলে রাখি, আপনারা তথ্য দেখলে দেখতে পাবেন 2019, 20, 21, 22, 23, 24 আমি 21 থেকে বিধানসভায় পারফর্ম করছি। তার আগে পর্যন্ত বিধবা ভাতা, বার্ধক্য ভাতার সংখ্যা কত ছিল। তারপরে আমি এখানে দুয়ারে বিধায়ক প্রকল্প প্রথম বছর করে অনেক কেস উঠেছিল, সেটা নিয়ে মাননীয় কনসার্ন ডিপার্টমেন্টকে বলেছিলাম। তারপরে কিন্তু বিধবা ভাতা, বার্ধক্য ভাতার সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। যদি আমাদের আন্দোলনের ফলে অত বাড়তে পারে, তাহলে আমাদের মানুষ কেন পাবে না, যারা গরিব ভাঙড়ের, যারা প্রকৃত যারা পাওয়ার দরকার। তাই এদের নেতার কাছে নিচ্ছি, ডকুমেন্টস চেয়েছি, এভিডেন্স। আর একটার সাথে যেটা হচ্ছে, বাড়ির আবাস যোজনার জন্য একজন মা এসে বললেন 30,000 টাকা চেয়েছে, নাহলে বাড়ি দেবে না। এটা তো মেনে নেওয়া যায় না। লিস্টগুলো আমরা দেখছি যে ওনার পরিবর্তে অন্য কোনো বড় লোক বাড়ি পেয়েছে, তার বিরুদ্ধে আমরা আইনেতে লড়াই করব।